চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, ২১টি সমঝোতা স্মারক চুক্তি সই। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে ৪ সপ্তাহের স্থিতাবস্থা আপিল বিভাগের। এবং প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র সই করেছে দুই দেশ। দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব দলিল সই হয়। এর আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় সামরিক বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিল চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ফিরে যেতে বলেছেন আপিল বিভাগ। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে বলেছেন আদালত। সকালে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সাব্বির হোসেন সায়নের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতে সড়ক অবরোধ করে রাজপথে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ৪ সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানি করার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য। এদিকে আপিল বিভাগের রায়ের পরেও এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। আমাদের নির্বাহী বিভাগের মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হোক, আমাদের এক দফা এক দাবিতেই বারবার এটা বলা হচ্ছে। এই জন্য আমরা রাজপথ ছাড়ছি না। আমরা পড়ালেখা করেছি, আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যৌক্তিক দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে অনড় থাকবো। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, আমরা ক্লাসরুমে ফিরছি না। কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা। কোটা নিয়ে আন্দোলনের চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনদুর্ভোগ তৈরি না করে ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়েও দ্রুত সমাধানে পৌঁছানো যাবে। এ সময় বেইজিং সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী দেশে ফিরছেন এমন খবরকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, নির্ধারিত কর্মসূচি শেষ করেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী
যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। এ সময় কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় দুর্ভোগ তৈরি করে দাবি আদায় হবে না। বিচারাধীন বিষয়ে আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলে দিয়েছিলেন যে আমরা আজকে থেকে কোটা বিরোধী। এই যেটা কোর্টের মাধ্যমে থেকে আসছে, কোর্টের মাধ্যমে সেটা নিষ্পত্তি হতে হবে। আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় সেটা বলেছেন। তা আমরা মনে করি যারা নাকি আন্দোলন করছেন রাস্তায় আন্দোলন না করে তারা যেন আইনি সহযোগিতা নেন। মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বিশ্বমানের স্মার্ট লেনদেনের অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাবে দেশবাসী। গতকাল বেইজিংয়ের শাংগ্রিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর হুয়াওয়ের পক্ষে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, চীন সরকারের একাধিক মন্ত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন। গ্রাহকের জন্য ডিরেক্ট টু হোম ডিটিএইচ সংযোগের সঙ্গে আকাশ গো কম্পেনিয়ন অ্যাপ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশনসের আকাশ ডিজিটাল টিভি। এর মাধ্যমে টেলিভিশন ও মোবাইলে লাইভ টিভি চ্যানেল দেখার পাশাপাশি আরও নানা সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। গত ৮ জুলাই রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই পরবর্তী প্রজন্মের প্ল্যাটফর্ম উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও এমডি শায়ান এফ রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। দেশে শুধুমাত্র টেকনোলজিক্যাল সমস্যার কারণে এক এক জায়গায় এক এক ধরনের স্বাস্থ্য রিপোর্ট তৈরি হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে মাদারীপুরের শিবচরের শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পরিদর্শন শেষে এক মত বিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, রোগীদের চিকিৎসা দিতে হলে অবশ্যই তাদের পরীক্ষা নিরীক্ষা সঠিক হতে হবে। রোগ নির্ণয় সঠিক হলে রোগীরা আর বিদেশ যেত না। এর আগে মন্ত্রী শিবচর উপজেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ইলিয়াস আহমেদ ট্রমা সেন্টার, চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু ক্লিনিক, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিবচর ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকিয়া সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অর্ধেক লোক বিদেশে যায়, কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না। দেখে তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট, আরেক জায়গায় আরেক রিপোর্ট, এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায়। আমরা যদি টেকনোলজিকে এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি, কারণ একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত রোগের ট্রিটমেন্ট সব কিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। রিপোর্ট কিভাবে হবে, রক্তের রিপোর্ট কীভাবে হবে, এক্সরে রিপোর্ট কীভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। রাজধানী ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এতে কিছুটা হলেও সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পরে তিনি তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। প্রমাণ হওয়া না হওয়াটা এটা আদালতের উপরে নির্ভরশীল। আর যিনি দুর্নীতি করুন, আদালতে যার যদি বিচারাধীন বিচারে যায়, আমি চাই সবগুলো মামলাই বিচারে যাক। বিচারে গিয়ে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিচার হবে।
ঝিনাইদহে অস্ত্র মামলায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে 2টি ধারায় 17 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মতিন এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি আলমগীরকে পুলিশ রিমান্ডে এনে মামলার মূল ঘটনা ও রহস্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তার কাছে অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। পরে 2019 সালের 12 নভেম্বর তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়ির পেছনের খড়ের পালার মধ্য থেকে একটি 1 শুটার গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে তার নামে মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক বিভাজনের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কা লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাইক্রোবাসে থাকা 5 যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করে। যাচ্ছি খেলার সংবাদে। টি-20 বিশ্বকাপের শিরোপা জেতায় পুরো ভারতীয় দলকে 125 কোটি রুপি বোনাস দিয়েছে বিসিসিআই, যা আইসিসির দেয়া পুরস্কারের প্রায় 6 গুণ। কোচ হিসেবে খেলোয়াড়দের সমান 5 কোটি রুপি করে বোনাস পেয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ও। তবে নিজের জন্য বোনাসের অতিরিক্ত অর্থ নিতে অস্বীকার করেছেন তিনি। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। বিসিসিআইয়ের এক সদস্য গণমাধ্যমকে জানান, রাহুল দ্রাবিড় 2.5 কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই টাকা 4 কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া হোক। এদিকে টাকা ফিরিয়ে দেয়ায় এখন দ্রাবিড় এবং 3 সহকারী কোচ 3,12,50,000 রুপি করে পাবেন। কোপা আমেরিকার ফাইনালে ওঠার লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে উরুগুয়ে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে দল দুটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল উরুগুয়ে। ফাইনালে ওঠার দৌড়ের ম্যাচে খেলা হচ্ছে না উরুগুয়ের তারকা ফুটবলার রোনাল্ড আরাউহোর। এক বিবৃতিতে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে চোট পেয়েছেন 25 বছর বয়সী এই ডিফেন্ডার। তাই কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলা হবে না তার। শুধু সেমি নয়, দল যদি ফাইনালে ওঠে তখনও পাওয়া যাবে না আরাউহোকে। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, 21টি সমঝোতা স্মারক চুক্তি সই। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা আপিল বিভাগের। এবং প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।